জি, আমি ব্যারিস্টার পার্থকে একটা প্রশ্ন করতে চাই যে আগামীকাল, আজকে ঐতিহাসিক 7ই মার্চ, উনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে আমি বিশ্বাস করি। জি, আগামীকাল ঐতিহাসিক 7ই মার্চ, এই আজকের যে 7ই মার্চ মুক্তিযুদ্ধের চেতনার একটি বড় অংশ, উনি এই হরতালকে সমর্থন করেন কিনা, এই বিষয়টি ওনার মতো একজন নতুন প্রজন্মের এমপির কাছে, যিনি নিজেকে সবসময় নিরপেক্ষ হিসেবে বলেন এবং আমরাও সেটা বিশ্বাস করি, আমি ওনার কাছে এই প্রশ্নের জি। উত্তর। দর্শক আপনাকে ধন্যবাদ। আমি একটু শেষ করি, আমি 1 মিনিট শেষ করে দেবো। শেষ করার পর অনেকগুলি ব্যাপার আসলে আসছে। প্রথমে আমি দর্শকের উত্তর দিই। হ্যাঁ, 7ই মার্চ তো বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে 7ই মার্চ ততদিন থাকবে, কিন্তু আমার মনে হয় আমাদের দর্শক আসলে জানেন না কালকে হরতালটা কিন্তু আজকে বিএনপি অফিসে নির্দ্বিধায় যে পুলিশ গোলাগুলি করেছেন সেটার জন্য। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আমাদের স্বাধীনতা। অফকোর্স 7ই মার্চ বাংলাদেশের বঙ্গবন্ধুর সেই ভাষণ এবং স্বাধীনতা যতদিন থাকবে তার সাথে সবসময় থাকবে, তো সেটার প্রতি আমার রেসপেক্ট অবশ্যই আছে, সেটার সাথে এটার কোনো ব্যাপার না। আমি একটু বেশ কিছু কথা আছে আমি কারেক্ট করে দিই, একটু ছোট কারেক্ট করি। আমি কারো ফেভারে কথা বলছি না, জাস্ট রেজা ভাই আপনি যে বললেন বাচ্চু রাজাকারের হওয়ার পর, জাজমেন্ট হওয়ার পর কিন্তু কোনো আন্দোলন হয়নি। সাধারণত পলিটিক্স যারা করে, খারাপ হোক ভালো হোক, নীতিহীন নীতিআলা যেই দলই হোক, তাদের কোনো বিচার কাজ যদি হয় তাহলে পলিটিক্যালি যখন তাদের একটা অবস্থান থাকে তখন একটা আন্দোলন তারা করেন। তো এই কারণেই তারা হয়তো বলছেন আমরা মানি না, মানবো না। তো আপনার কথার প্রেক্ষিতে বললাম। আমি একটু শাহবাগ নিয়ে বলি, যদি আমি শাহবাগ টপিকটা আজকে অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, সেটা আমরা বুঝিনি। প্রথমে যখন যুদ্ধাপরাধীর বিচারটা জিনিসটা হলো, ন্যাচারালি প্রত্যেকটা মানুষ ওখানে গিয়ে, অনেক মানুষ ওখানে গিয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এবং আমি তো ওদিন তৃতীয় মাত্রায় বললাম যদি 5 লক্ষ লোক থাকে, 50 লক্ষ লোক বাইরে ছিল, ঘরে বসে সেটাকে সাপোর্ট করেছে। আমি আই হ্যাভ সিন সাকিব ভাই ভেরি ইমোশনাল অ্যাবাউট ইট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, হতেই পারে, আমরাও সেটা নিয়ে। বাট ওই সময় কিন্তু এই ব্লগারদের আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট ছিল না। ওই সময় কারা এটা দেখেছে সেটা ইম্পর্টেন্ট ছিল না। ওই সময় একটা ইম্পর্টেন্ট দফা কিন্তু 2-3 দিন পর দেওয়া হয়েছে স্পিকারকে। ওই সময় কিন্তু দফা একটা ছিল যে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই, এবং তার কারণে বাংলাদেশের সব মানুষ, আমি বললাম আর কি, যে ম্যাক্সিমাম মানুষই তাদের সাথে একমত হলো। কিন্তু তারপর কি আরম্ভ হলো আপনি দেখুন, তারপর আস্তে 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 কিন্তু তারা তাদের কাছ থেকে সরে আসলো। ইভেন যুদ্ধ অপরাধীর বিচার থেকে তারা ইসলামিক ব্যাংক বন্ধ পর্যন্ত চলে গেল, রেটিনা বন্ধ করো। তাহলে বাংলাদেশের ক্রিকেট টিম সাকিব আল হাসান সহ যারা গিয়েছিলেন তারা কি রেটিনা বন্ধ করতে গিয়েছিলেন? বিভিন্ন স্কুল কলেজের বাচ্চারা যা গিয়েছিলেন তারা কি আমার দেশের মাহমুদুর রহমানের বিচার করতে গিয়েছিলেন? এবং আরেকটু কিছু দেখুন যে কিছু পক্ষপাতী, আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একজন স্ট্যাটাস দিয়েছিল, এত মানুষ মরে শেখ হাসিনা কেন মরে না? তাকে নিয়ে কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো। এখানে ব্লগাররা খালেদা, মানে বিরোধী দলীয় নেত্রীকে বলা হয় যে গণহত্যা, ওনাকে হত্যা করে আরম্ভ করতাম, কিন্তু সেই ব্যাপারে চুপচাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্লগের ব্যাপারটা আসলেন, একটা তদন্ত কমিটি হলো না। ওদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কার্টুন রাখলে তার জেল হয়ে যাচ্ছে। তো তারপর আবার আসলো কি, এই যে কথাটা ভাই বললেন যে জামাতের রাজনীতি বাতিল করো, এই কথাটা কিন্তু বড় পারসেপশনে ছিল যে ধর্মভিত্তিক ইসলামিক দল, একটা পারসেপশন ছিল। আমি রাইট রং বলছি না, করো ডিমান্ড। ব্লগার নাস্তিক ছিলেন, গভর্নমেন্ট তাকে ডিফেন্ড করলেন, এবং সেই ভদ্রলোককে গভর্নমেন্ট দাঁড়িয়ে জাতীয় বীর বলেন। এবং শাহবাগকে কিছু কিছু পলিটিশিয়ান তাদের অবস্থান ঠিক করার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে ফেললেন, বলেন এটা নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যেখানে 30 লক্ষ লোক মারা গিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, কত মানুষ রাস্তায় পড়ে গিয়েছে। সেই মুক্তিযুদ্ধের সাথে নাকি শাহবাগের এই আন্দোলন, যেটা পুলিশ দ্বারা পরিবেষ্টিত, গভর্নমেন্টের টাকায় বিরিয়ানি খাওয়া, সেখানে বাথরুম সেট করা, সেখানে যেটা পরবর্তীতে যেটা হলো সেটা নাকি আন্দোলন হয়ে গেল। আমার কথাটা সামটাইমস উই গেট টু ইমোশনাল। হ্যাঁ, আমাদের এটা উচিত না, আমি বলি। তার আমি শেষ করি, ইউল হ্যাভ অল ইউর ফ্লোরস। আমরা এখনো বলছি, আমরা সেটার সাথে, আমি এখনো বলছি, যেদিন থেকে ব্লগারদের আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট হয়ে গেল সেদিন থেকে তারা পলিটিসাইজ হয়ে গেল। হ্যাঁ, অফকোর্স তারা না, একটু আগে বললেন আমরা যেতে পারি, অফকোর্স যেতে পারেন, কিন্তু যখন এটা এই যে বেগম জিয়াকে নিয়ে এই ধরনের কথা বলা হলো, বা যেটা শাহরিয়ার একটু আগে বললেন যে 18 দলে যে আছে সবাই রাজাকার, দিস ইজ ইনসাল্ট। আমরা রাজাকার না, রাজাকার নই, রাজাকারের দোসর, রাজাকারের সমর্থন না, আমরা দোসর না। বিকজ ঠিক যেভাবে আপনারা এরশাদ সাহেবের দুর্নীতির দোসর না,
আমরা সেভাবে দোষর না। যদি আমরা দোষর হই তাহলে এরশাদ সাহেবের 10 বছর দুর্নীতি দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। দাঁড়ান আমি আরেকটা কথা বলি। আর এরশাদ সাহেবের রাজনীতির বাই প্রোডাক্ট যে রাজনৈতিক দলগুলি তারা অবশ্যই আপনার রাজনৈতিক আমরা দল অবশ্যই প্রতিষ্ঠিত বলছি। হয়েছিল এরশাদ সাহেবের রাজনীতির হাত ধরে, আমি আপনার সেটা কি সাথে বলবেন? একমত, আমি 100% আপনার সাথে একমত। গণতন্ত্র তো একটা প্রসেস যেটার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাব, এটার মানে এই না ওই ট্রমা আমাদের সারা জীবন থাকবে। বাট আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আরেকটা কথা বলতে চাচ্ছি, যেহেতু আপনি এটা বললেন আমাদের বলতে হবে না। এই যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যে পলিটিশিয়ানরা কম্প্রোমাইজ করছে, আমার তো বলতে হয় নাই। রাশেদ খান মেনন দাঁড়িয়ে বলেছে সাপের মাথায় চুমু খাবেন না। বাদল সাহেব বলেছে মায়ের সতীত্ব নিয়ে রাজনীতি হচ্ছে। এগুলি কি মিন করে? তার মানে কাদের মোল্লার ওয়াজ দ্য বিগ পারসেপশন, ইট ওয়াজ আ পলিটিক্স জায়গা। বাট আমাদের রাজনীতিতে আমরা অনেক সময় অনেক ওয়ার্ড ইউজ করে ফেলি, বাট সেটাকে একদম অন ফেস নেওয়ার কিছু নেই। এটা অনেকটা রেটরিক। এক্স্যাক্টলি হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ধন্যবাদ। আসছি। রোধ করেনি, এখানেও করেনি, সংবিধানেও করেনি, আইনের কোনো পুস্তকে করেনি। আমি যে কোনো বাদী, যে কোনো বিবাদী, যে কোনো রায়ে সংক্ষুব্ধ হতে পারে। আমি সংক্ষুব্ধ হয়ে বলতে পারি যে হ্যাঁ এই রায়ের এই আউটপুট না হয়ে এটা হলে আমি সন্তুষ্ট হতাম। আমি সেই ভাষাতেই কথা বলছি। আমি সংক্ষুব্ধ, এই দেশবাসী সংক্ষুব্ধ, শাহবাগ সংক্ষুব্ধ। আমি যে আপনি একটা আরেকটা বিষয় আছে যেখানে আপনি বলছেন যে এই সমস্যা সমাধানের উপায় কি। আমি আসলে খুব দুঃখিত, কারণ কি আমার কাছে মনে হয় কোথায় যেন এই বাংলাদেশের নাগরিকরা এই দেশকে ভালো না বেসে আমি বাংলাদেশের এই দল করি, আমি বাংলাদেশের অমুক পার্টি করি, এইরকম ভাবে যেন শতভাগে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্তিটা বাদ দিতে হবে। দেশের স্বার্থে, দেশের উন্নয়নের প্রশ্নে, দেশের ভালোর জন্য, দেশকে ভালোবাসার জন্য, মুক্তিযুদ্ধের জন্য কোনো বিভক্তি থাকতে পারে না। দেশের অর্থনীতির জন্য কোনো বিভক্তি থাকতে পারে না। আপনার কনস্টিটিউশনাল রাইট, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি হরতাল ডাকবেন, খুব ভালো কথা। আমার কি সেই স্বাধীনতা নাই যে আমি গাড়ি নিয়ে বার হব? দ্যাট ইজ অলসো মাই কনস্টিটিউশনাল রাইট। আপনি হরতাল দেবেন। উত্তরণের উপায়টি আমরা একেবারে আমাদের শেষাংশে খুঁজবো। আমরা এই দ্বিতীয় রাউন্ডে আছি। শাহরিয়ার ভাই, আপনি কিছু, আপনার কাছে একটু প্রশ্ন ছিল আলাল ভাই। জি ধন্যবাদ। হোসেন আলাল মোহাম্মদের সাথে। ভাইকে এখানে পেলে ভালো হতো। ওনার সাথে আমরা প্রায় দেখি। উনি লাইনে আছেন, উনি জি। শুনছেন। হ্যাঁ, ওনার সঙ্গে আপনি এখানে conversation করতে পারেন। এরশাদ সাহেব কি বলেছেন, আই এম নট অ্যাওয়ার অফ দ্যাট। এরশাদ সাহেবের কোন স্টেটমেন্টের দায়িত্ব আওয়ামী লীগ নেবে না, এবং মানে জোটে আছেন, কিন্তু এগুলি সব ব্যক্তিগত মন্তব্য। এখানে না, তাহলে জামাতের দায় আমরা নেব কেন? না, আমি একটা জিনিস গ্যারান্টি, জামাতের দায় না, মানে যুদ্ধ জামাতের এখানে আমি, নৈতিক সমর্থন দিয়েছেন আপনারা। Come on. কারণ আপনারা নৈতিক সমর্থন দিই নাই। আমি আপনারা নৈতিক সমর্থন No, no, দিয়েছেন please, প্রতিটি no, হরতালে। কোথাও আমরা অ্যানি ভাই, আমি ইন্টারাপ্ট করিনি, ইন্টারাপ্ট করিনি অ্যানি ভাই। ওইখানে নৈতিক সমর্থন প্রতিটি ইয়েতে জি। আপনারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন আচ্ছা, নৈতিক। একটু শাহরিয়ার ভাই বলুন। ওলামা মাশায়েখদের যে হরতাল, সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি। আমরা আচ্ছা, আমি আজকে একটু বলি। যে কোনো হরতালে দিয়েছেন ধন্যবাদ। জামাত। এরশাদ সাহেব কোনোভাবেই শাহবাগের তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে শাহবাগী বলতে পারেন না। শাহবাগী শব্দটি আমার দেশের মাহমুদুর রহমানের সৃষ্টি করা শব্দ, কটাক্ষ করে তৈরি করা শব্দ শাহবাগী। এরশাদ সাহেব এটা বলতে পারেন না। সো আই রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য কোয়েশ্চেন দ্যাট মানে আলাল ভাই হ্যাজ রেইজড। থ্যাংক ইউ। পার্থ একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম শাহবাগ আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের মধ্যে স্ববিরোধিতা দেখিয়ে দিয়েছে, পক্ষ বিপক্ষ তৈরি করে দেখিয়ে দিয়েছে। উনি মাশাআল্লাহ ভালো বলেন, দেখতে সুন্দর হ্যান্ডসাম এবং অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব। উনি বলেছেন গণহত্যার পাতলা রাজনীতি উনি করেন না। তাহলে ম্যাডাম খালেদা জিয়া পাতলা রাজনীতি করেন? আমি শেষ করি। না, আমি গণহত্যা যে বলছি না, শব্দটি, আমি আপনাকে বুঝাতে চেয়েছি যে আপনি যদি মনে করতেন যে আমি ডিফেন্ড করব, আমি সেটা বলেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি সেটা বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। না, দ্য ফ্যাক্ট রিমেইনস, প্লিজ, না, it's important because আমি কি কোট করছি এটা ইম্পর্টেন্ট। জি, আপনি আমাকে ইউ কান্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ। No, of আমি course, কি বলছি? I'm not. আপনি যা বলেছেন দর্শক শুনেছে, আমি যেটা বলছি Exactly, আমি দর্শক বলছি, ওনার সঙ্গে একমত হয়েছে। Of course, বলুন, আপনি বলুন। এটা অবশ্যই দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এটা একটা চেতনার যুদ্ধ। মুক্তিযুদ্ধ যেভাবে সংগঠিত হয়েছিল, সেখানকার অনেক অমীমাংসিত ইস্যু, যেটা জুনায়েদ সাকিব বলেছেন, সেটার মীমাংসার উদ্দেশ্যে আজকের এই আন্দোলন শাহবাগের। কিন্তু শাহবাগটি মুখ্য জিনিস নয়। মুখ্য হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, যেটা খুব সুন্দরভাবে রেজাউল করিম সাহেব ব্যাখ্যা করেছেন, যেটা তার জ্ঞানগর্ভ, তিনি আইন পেশার সাথে সম্পৃক্ত এবং সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। মূল দ্বন্দ্বটা সেখানে, এবং সেই জায়গা থেকেই আমি আবারও বলছি যে একটি অবস্থানে আসার চেষ্টা করেছিল বিএনপির নেতৃত্বে, ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, কিন্তু সেই অবস্থানে তারা থাকতে পারছে না। যে অবস্থানে 3 বছর চুপ থাকার পরে ওই সিলেটের জনসভায়, রাজশাহী জনসভায় গিয়ে নাম উচ্চারণ করে বলেছেন, প্রতিটা টেলিভিশন চ্যানেলে এটা দেখানো হয়েছে, দেলার হোসেন সাইদি, নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, তারা যুদ্ধ অপরাধী নন, তাদেরকে ভুয়া মামলা দিয়ে আটক করা হয়েছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। পরিষ্কার, এটা নিয়ে বিতর্কের কোনো বিষয় নেই।
আমি যে আরো দু একটি বিষয় বলতে চাই, আমাকে একটু দয়া করে ওই শেষে আরেকবার যদি স্মরণ করিয়ে দেন যে আবার উত্তরণের প্রসঙ্গ সম্বন্ধে আমি একটু বলতে চাই। জি, আরেক আজকে সংসদে শ্রদ্ধেয় তোফায়েল আহমেদ বক্তৃতা করেছেন, আমি এটা একটু আবার কোট করতে চাই। এরা মানে একটা বেদনা, একটা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের যে ব্যথা বুকের ভেতরে। আজকে এই যে গণহত্যা বলছেন, হত্যাকাণ্ড বলছেন, আপনার অপারেশন ক্লিন হাত, শতাধিক বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিনা বিচারে মেরে ফেলা হয়েছিল, বিনা বিচারে মেরে ফেলা হয়েছিল। শ্রদ্ধেয় তোফায়েল আহমেদ সাহেবকে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্ট করে ঢাকার কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল এবং সেখানে কোনো ধরনের ডিভিশন দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে কুষ্টিয়া কারাগারে ট্রান্সফার করার সময় কোনো একটি ফেরিঘাটে, খুব সম্ভবত দৌলতদিয়ার দিকে ফেরিঘাটে, উনি একটি পতাকা দেখেছিলেন একটা গাড়ির, ওই প্রিজন ভ্যানের ফাঁক দিয়ে। উনি জিজ্ঞেস করেছিলেন পুলিশদেরকে, কনস্টেবলদেরকে যে গাড়িটি কার, তারা বলেছিল মন্ত্রী মুজাহিদের গাড়ি। মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীন বাংলাদেশে অপারেশন ক্লিন হার্টের নামে কারা অন্তরীণ আর মুজাহিদের পতাকা উঠছে গাড়িতে। এটা যে কত বড় ব্যথা, কত বড় বেদনার, এটা যদি আমরা কোনো বিচারের মাধ্যমেও যদি সুরা না করতে পারি, একসময় প্রকৃতি এটার বিচার করবে, তাদের যারা এই কাজটি করেছে এবং তাদের দোসরদের। এই কথাটি কিন্তু এত মানে ভুলে যাওয়ার কোনো বিষয় নয়। আর আমি একটু আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার আমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে এখানে শুরু করতে পারলাম না। জি, আমার উত্তরণের উপায় সম্বন্ধে পরে উপায় আপনি সম্বন্ধে আমি খুব সহজে জাম্প করতে পারি কনক্লুশনে, কিন্তু এটা করতে চাইবো না, কারণ রাজনীতি খুব জটিল একটি প্রক্রিয়া, খুবই জটিল একটি প্রক্রিয়া। অবশ্যই রাজনীতির জটিল প্রক্রিয়া, ইটস নট ইজি, সবাই কেন রাজনীতিতে আসেও না। সেটি হচ্ছে যে যে যুদ্ধাপরাধী মানবতা বিরোধীদের বিচারের পাশাপাশি এখন কিন্তু আইন মওদুদির তৈরি করা জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এবং মওদুদি কে ছিলেন সে বিশদ ব্যাখ্যা আমি যাচ্ছি না। যার ফাঁসির রায় হয়েছিল, পাকিস্তানে তার ফাঁসি হওয়ার কথা ছিল, জনগণ মোটামুটি জানে তদবির করে। ঠিক একই প্রক্রিয়াতে জামাত ইসলামী চেষ্টা করছে আন্তর্জাতিক সমর্থন দিয়ে মওদুদি যেমন তার ফাঁসির রায় বা বাতিল করে 14 বছরের কারাদণ্ড নিয়েছিল, দিয়ে 2 বছর পরে বের হয়ে গিয়েছিল, ঠিক একইভাবে জামাত ইসলামী আজকে ইন্টারনেটে দেখেন ব্লগ, যে ব্লগে 101 লক্ষটির উপরে পোস্ট রয়েছে, এটা কেনার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফেসবুকে, যেন তারা ইজিলি ওই সার্কুলেশনটা পায়, ওই ভিউয়ারশিপটা পায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যে পন্থা অবলম্বন করছে, এই পন্থা আমাদেরকে দলমত নির্বিশেষে এটা আমি আশা করব যেন হয়, কিন্তু এটা হওয়ার নয়। এই যে বললাম রাজনীতি খুব জটিল একটি প্রক্রিয়া, জাতীয়তাবাদী দলকে তাদের অবস্থান থেকে সরে আসতে হবে। ধন্যবাদ। আপনার কাছে যাবো, তবে আলাল ভাই এখনো আমাদের সঙ্গে লাইনে আছে, ওনার যদি আরো কারো কাছে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। মুক্তিযুদ্ধের সংগঠক, জয়দেবপুরে প্রথম প্রতিরোধকারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আজকে গুলি করে তিনি এখন পুলিশে। এটা কি তোফায়েল আহমেদের পতাকা দেখে আহত হওয়ার চেয়ে অনেক বেশি মাত্রার না? ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যদি বলেন ভাই, প্রশ্নটা কিন্তু আসলে না, এটা আমরা পরে আসবো, উনি আবার উত্তর দিবেন, আপনি উনি অন্য সময় উত্তর দিবেন। আচ্ছা, আমি আসি একটু। আমার মনে হয় আমি তারানাপা একটা কথা বলেছেন, আমার স্পিরিট টুডে, যে আমরা সবসময় দলের কথা চিন্তা না করে, ব্যক্তির কথা চিন্তা না করে আমাদের দেশ আগে, আমাদের সবচেয়ে সামনে আসলে এগিয়ে আসা উচিত। এবং যে ঐক্যের জায়গাটা, যে বাংলাদেশের তরুণ প্রজন্মের এই গণজাগরণের মাধ্যমে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ, সেই জিনিসটা কিন্তু বোঝা গেছে তরুণদের মাধ্যমে। দেশের মানুষ আসলে ঐক্যবদ্ধ। এখানে শাহরিয়ার ভাই একটা কথা সত্যি সত্যি বেদনা হতে হয়েছে, দুঃখ পেয়েছি, যে ওনাদের রাজনীতিটা ওই তরুণদের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্লিজ, এখানে লেটস মেক ইট ভেরি ক্লিয়ার, এখানে পক্ষ অনেকগুলো হয়ে গেছে আজকে। আওয়ামী লীগ অথবা সরকারি দল, এরশাদ সাহেব সহ মহাজোট, অন্যদিকে বিএনপি এবং 18 দলীয় জোট আলাদা পক্ষ, অন্যদিকে শাহবাগের চেতনা বাংলাদেশের তরুণ প্রজন্ম আরেকটা পক্ষ, আর শাহবাগের মঞ্চ আলাদা পক্ষ। মেক ইট সেপারেট। ইফ ইউ পুট ইট টুগেদার, আপনার রাজনৈতিক কারণে, এবং ওনার বক্তব্যে সেটা বোঝা যাচ্ছে, উনি স্পষ্টভাবে যেটা বললেন সেটা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রজন্ম চেতনা পুরো পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করবে বলে বিশ্বাস করি, যদি বাংলাদেশের ভবিষ্যৎ থাকে। উনি বললেন যে শাহবাগ থেকে দুটো জিনিসের পাশাপাশি তৃতীয় আরেকটি জিনিস প্রমাণ পেয়েছে, যে যারা এই যুদ্ধাপরাধীদের দোষের 18 দলীয় জোট, কোট আনকোট করে বলেছেন, দ্যাট ইজ ওয়ান পক্ষ আর সারা বাংলাদেশ আরেক পক্ষ, চেতনার বাইরে। এইভাবে যদি বাংলাদেশের তরুণ প্রজন্ম শাহবাগে বাংলাদেশকে বিভক্ত করবার জন্য নামে নাই, সেটা আপনাদের রাজনীতি হতে পারে, বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতি। তাহলে ম্যাডাম খালেদা জিয়া যখন বলছেন এখানে ডেস্টিনি আনতে হবে, শেয়ার মার্কেট আনতে হবে, তত্ত্বাবধায়কের বিল আনতে হবে, সেটা পক্ষ করা নয়। আমি আমার অবস্থান অবশ্যই বলবো। শাহরিয়ার ভাই, আমি আপনি অবশ্যই বলবেন। আমি বেগম খালেদা জিয়ার বক্তব্য ডিফেন্ড করতে এখানে আসি নাই, সেটার দায়িত্ব অ্যানি ভাইয়ের আছে, তাদের আছে, তারা করবেন। হ্যাঁ, বাট আমার বক্তব্য সেটা না। বেগম খালেদা জিয়া কি বলেছেন,
তার বক্তব্যের মধ্যে খুব ভুল হচ্ছে, সেটা আপনার ধরা একটা এক জিনিস। আর তরুণ প্রজন্মের ঘাড়ে বন্দুক রেখে আপনি আপনার রাজনীতির গুলি চালাবেন, যে শাহবাগের তরুণ প্রজন্ম বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করে দিছে, একদিকে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার আর বাকি সব রাজাকার, দ্যাট ইজ নট কারেক্ট। প্লিজ ওই কাদের সিদ্দিকী